আমি তন্ময় চ্যাটার্জি। আমি আজ এসেছি এক সাধুর আশ্রমে। এই আশ্রম সম্বন্ধে যতটুকু পারবো আপনাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করব এবং সবটাই আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি একটু বড় হতে পারে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করব এই সাধুর আশ্রমের সম্বন্ধে যতটুকু পারবো সবটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এর সাথেও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে যতবারই ভিডিও আপলোড হোক না কেন আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়।
আমি তন্ময় চ্যাটার্জি। আমি বর্তমানে এসেছি এই কপিলেশ্বর মুনি আশ্রমে। তা এখানে এসে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়ে গেল। তা ওনার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। আপনার নাম? আমার নাম শিশির কুমার দত্ত। গ্রামের নাম কালীগঞ্জ থানার অন্তর্গত বড়কুলবেড়িয়া, ভায়া কালীগঞ্জ, জেলা নদিয়া। আচ্ছা। আমি সদ্গুরু কপিল মুনির আবির্ভাব সম্বন্ধে ছোট্ট গল্প আপনাদের সামনে তুলে ধরছি। 1775 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সম্রাট শাহ দ্বিতীয় আলম শাহ সিরাজউদ্দৌলার নির্দেশক্রমে মহারাজ নন্দকুমারকে মহারাজা উপাধিতে ভূষিত করেন এবং এত এলাকায় বাংলা, বিহার, উড়িষ্যার কর আদায়ের দায়িত্ব অর্পণ করেন। তাছাড়া আরো কিছু অংশ হুগলি, বর্ধমান ও নদিয়ার দায়িত্ব পান। এই পাক মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নদিয়ার শেষ প্রান্তে ভাগীরথী নদীর তীরবর্তী অংশে একটি সুগার মিল, চিনির কল তৈরি করেন এবং কোম্পানি সুগার মিল পরিচালনায় কেডিয়া কোম্পানিকে ইক্ষু চাষের জন্য নিজস্ব মালিকানাধীন সম্পদে মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন অংশে ইক্ষু চাষাবাদ করিবার অনুমতি দেন। কেডিয়া কোম্পানি ইক্ষু চাষ এবং ইক্ষু দেখভালের জন্য তাহা নিজস্ব বেতনভোগ কিছু পেয়াদা নিযুক্ত করেন। ইক্ষু দেখভাল ও রক্ষণাবেক্ষণ করার জন্য কোম্পানি ভাগীরথী নদীর তীরবর্তী গ্রাম এরিয়ার কিছু অংশ ও ঘাসুরিয়া ডেঙ্গা এলাকার জন্য বেশ কয়েকজন পেয়াদা নিযুক্ত করেন। তার মধ্যে গফুর নামে একজনকে ঘাসুরিয়া ডেঙ্গার স্থানগুলি দেখভালের দায়িত্ব দেন। ঘাসুরিয়া ডেঙ্গা তখন জনশূন্য, অরণ্য ও জঙ্গলে পরিপূর্ণ। ওই অরণ্যের মধ্যে একটি বিরাট অশ্বত্থ গাছ বেশ কিছু অংশ শাখা প্রশাখা বিস্তার করে আছে। ঠাকুরদার মুখনিসৃত বাণী থেকে শোনা যায়, এক সাধু তাহার রতন নামে পুত্রকে সঙ্গে করিয়া গঙ্গার তীর বহিয়া পদব্রজে কিনারার ধারে ধারে আসিয়া ঘাসুরিয়া ডেঙ্গা গ্রামের গঙ্গার তীরে কুলবন অশ্বত্থ বৃক্ষের তলায় আশ্রয় নেন ও বসবাস করিতে থাকেন। তিনি প্রতিদিন প্রাত প্রভাতে সূর্য উদিত হওয়ার পূর্বে গঙ্গায় স্নান সেরে আবার অশ্বত্থ বৃক্ষের তলায় আশ্রয় নিতেন ও সূর্যদেবের উপাসনায় ধ্যানে মগ্ন ও বিভোর হয়ে দিন যাপন করিতেন। সেই সময় আমাদের দেশে বেশিরভাগ বনভূমি বনে জঙ্গলে ভরা ও ব্যাঘ্র বিচরণ করিত, আর ওই জঙ্গলে ডাকাতরা ডাকাতি করার জন্য আশ্রয় নিত এবং গভীর রাত্রিতে ডাকাতি করে অর্থ সোনাদানা ভাগ বাটোয়ারা করে ভোরের আলো ফোটার পূর্বে বাড়ি ফিরে যাইত। একদিন ওই এলাকায় গফুর পেয়াদা ইক্ষু দেখভালের কাজে ঘুরতে ঘুরতে গঙ্গার তীরে থাকা অশ্বত্থ বৃক্ষের তলায় ধ্যানে মগ্নে সাধুকে দেখতে পান। গফুর পেয়াদা মনে করেন এ কোনো ডাকাত সর্দার। তিনি ভয়ে নিজেকে গুটিয়ে চুপিসারে জঙ্গল থেকে বাইর হইয়া আসেন। এইভাবে বেশ কয়েকদিন গফুর পেয়াদা জঙ্গলে থাকা ওই সাধুর চলাফেরা গতি লক্ষ্য চাক্ষুষ করিয়া দৃষ্টি বেষ্টনীতে ধরিয়া রাখেন। তারপর বেশ কয়েকদিন সাধুর চাল চলন লক্ষ্য করার পর সাধুর ধ্যান ভেঙে যায় এবং সাধু বুঝতে পারেন ওই সাধুর দৃষ্টি দুষ্টু গফুর পেয়াদার উপর পড়ে। সাধু উচ্চস্বরে ডাকে, এই বেটা তুই কে রে? যেই বলা সেই ওই পেয়াদা দুটো ছুট মারে এবং বাড়ির রাস্তার জঙ্গলে পেয়াদা গফুরকে সর্পাঘাত করে। পেয়াদা বাপ গো বলে জঙ্গলে সাধু বাবার পায়ের তলায় উঠিয়ে পড়ে ও বাবাকে বলে, বাবা তুমি কত মহান, তুমি আমাকে বাঁচাও। আমি বুঝতে না পেরে তোমাকে সন্দেহবশত ডাকাত দলে সর্দার ভেবেছিলাম। সাধু বাবা দেরি না করে দুষ্ট পেয়াদার অবস্থা খারাপ বুঝতে পেরে তড়িঘড়ি সারা শরীরে কুমণ্ডলে জল ছিটিয়ে দেন। তাতে বেটা অসুস্থ হয় এবং সাধু বাবা ওই পেয়াদাকে বলে, ওই গঙ্গার জলে গাত্র দাহ করে তুই বাড়ি ফিরে যা। তারপর পেয়াদা গ্রামে ফিরে তাহার জীবনের সমস্ত ঘটনা তাদের প্রতিবেশীদের খুলে বলেন। এইভাবে সাধু বাবার নাম সর্বত্র প্রচার হয়। তিনি অর্থাৎ সাধু বাবা সূর্যের উপাসক,
স্বয়ং শ্রী শ্রী কপিলানন্দ স্বামী মুনি মহারাজের আবির্ভাব, যাহার আদি আশ্রম খড়ের তৈরি ছিল নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগীরথী নদীর তীরবর্তী অংশে ঘাসুরিয়াডাঙ্গা গ্রাম সংলগ্ন স্থানে। বর্তমানে নদী ভাঙনের ফলে আশ্রমটি মুর্শিদাবাদ জেলা অংশে চর সুজাপুরে পড়ে, যার ঠিকানা চর সুজাপুর, পোস্ট বাসদা, থানা শক্তিপুর, জেলা মুর্শিদাবাদ। বর্তমানে আশ্রমটি আজ আর খড়ের ছাউনি নেই। আশ্রমটি পাকা ইট দিয়ে তৈরি এবং সদ্গুরু কপিল মুনি মহারাজ নামে এই আশ্রমটিতে পাকা কংক্রিট দ্বারা ইটের তৈরি যজ্ঞবেদী স্থাপন করে বেলকাঠ, কলা, আতপ চাল, পান ও গীতাহুতি দিয়ে যজ্ঞ করে থাকেন। যে যজ্ঞের কাঠের অনল আজও জ্বলে ও তাহার সাক্ষ্য বহন করে থাকে। এইভাবে সত্য যুগের নাম জনমনে প্রচার হয়। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। তাছাড়া ও অনেক উল্লেখযোগ্য ঘটনাগুলি এই পাতায় লিপিবদ্ধ করা প্রয়োজন। সদ্গুরু কপিল মুনির নাম প্রচারের সঙ্গে সঙ্গে অনেকেই তার দীক্ষা নেন ও শিষ্যত্ব গ্রহণ করেন। সেই সময় যাহারা শিষ্যত্ব গ্রহণ করেন তাহাদের নামগুলি হল গোলক বিহারী দে, গোপীনাথ মণ্ডল, চরণচন্দ্র দত্ত, বটকৃষ্ণ দাস, ফটিক সিংহ রায় ও আরও অনেকে। তিনি একবার শিষ্যদের অনুরোধে বড়কুলবেড়ি গ্রামে বারুইপাড়া শিব মন্দিরে আসেন এবং একটি যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞে সব শিষ্য উপস্থিত থাকিলেও একজন শিষ্য অনুপস্থিত ছিলেন, যার নাম চরণচন্দ্র দত্ত। সাধু বাবা যজ্ঞে অনুপস্থিত শিষ্যকে দেখতে না পেয়ে না আসার কারণ অন্যান্য শিষ্যদের জিজ্ঞাসা করিলে অন্যান্য শিষ্যরা সাধু বাবাকে বলিলেন, সাধু বাবা চরণ দত্ত অসুস্থ। তাৎক্ষণিক সাধু বাবা অন্যান্য শিষ্য চরণ দত্তকে এই যজ্ঞাসনে ডেকে নিয়ে আসার কথা বললেন। সকল শিষ্য এক বাক্যে বললেন, সাধু বাবা, আপনার শিষ্য চরণ দত্ত বেশ কয়েকদিন জ্বর ও অন্যান্য রোগে আক্রান্ত, তাহার বিছানা থেকে উঠিবার সামর্থ্য একেবারে নাই। তখন সাধু বাবা অন্যান্য শিষ্যদের বলিলেন, তোরা শিষ্য চরণ দত্তকে পাঁজা করে তুলে শিব মন্দির গাজনতলের এই যজ্ঞাসনে নিয়ে আয়। সাধু বাবার কথা মতো শিষ্যরা চরণ দত্তকে নিয়ে এসে যজ্ঞ বেদির সামনে শুয়ে দিল। সাধু বাবা যজ্ঞ সমাপন করিয়া তাহার কুমণ্ডলে জল ও বিভূতি চরণ দত্তের শরীরে ছিটিয়ে দিলে তাহাকে শিষ্য চরণ দত্ত বেশ ধীরে ধীরে সুস্থ আরোগ্য লাভ করিলেন এবং শিষ্য সুস্থ শরীরে ধীরে ধীরে নিজ পায়ে হেঁটে বাড়ি ফিরলেন। এটা সদ্গুরু কপিল মুনির একটি ঐশ্বরিক ক্ষমতার উদাহরণ। এইবার তার নাম ও বাণী শিষ্যদের মুখে মুখে প্রচারিত হইল ও দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করেন। এই অলৌকিক ক্ষমতা বিশ্ব জনমনে সত্য যুগে আলোড়ন ফেলে দেওয়ার ফলে তিনি আজ অবিস্মরণ হয়ে মানব মনে উচ্চাসন দখল করে আছেন। তাহার মুখনিঃসৃত বাণী হইতে শোনা যায়, ওং সদ্গুরু কপিল বাণী। প্রভাত সময়ে মানব আঙিনায় মানব রূপে ওং সদ্গুরু বিশ্বে চরাচর সৌন্দর্যয়ান গঙ্গা নদী কুল আসিয়া বে এ ধরাধামে সত্য নাম করিল প্রচার। ওরে বোঝের নগরবাসী, তোরা যাবি যদি নগরেতে চল, দল বেঁধে কপিল বাণী করিলে প্রচার, ঈশ্বর স্মরণে পাবি মনোবল। আকাশে বাতাসে জীবন রন্ধে সর্বত্র আছে মুনি মহারাজ কপিল, জীবন যন্ত্রণায় পাবি শান্তি মনপ্রাণ তাহারে দিলে সপিল। কপিল সংকীর্তনে আছে মহাশক্তি, যত পারি শরীর মনে কর সঞ্চয়, সুস্থ সবল শরীর পাবি তোরা, ব্রহ্মবল মহাবল নাই যার ক্ষয়। ওং সদ্গুরু কপিল মুনি মহারাজ ব্রহ্মদেব সূর্যের উপাসক, আমরা যদি তাহার নাম করি স্মরণ, দেহ মনে পাবে শান্তির প্রশাসক। আলোর রশ্মি ভুবন ভরে আছে ভূভারতে, তুমি কপিল ভগবান সবার মাঝে। আমরা করিতি সন্ধ্যায় তোমার জপ তপ, সকল রোগ ব্যাধি পালাই সন্ধে সাজে। নারায়ণ পরাবেদা সত্য যুগের সত্য নাম, মানব শিরে করিবে ধারণ, জীব হিতকারী করিবে মোক্ষ লাভ।
পাবে অংশগুরু কপিল শ্রীমনির চরণ। হে মুনি মহারাজ কপিল ভগবান, তুমি আছো সবার মাঝে সদা মনে জাগ্রত। যেজন ভক্তি ভরে করিবে পূজা, সেজন পাবে মুনিবর প্রেমধন বত। জল স্থল অন্তরিক্ষে তিনি আছেন সর্বত্র, পবিত্র মনে কপিল বাণী করিলে শ্রবণ। পাপি তাপি সবই যাবে দূরে সরে, কিতাব জ্বালা উপশমে হইবে পাপ বিমোচন। সমাপ্ত। নমস্কার। এবার ওনার সাথে তো পরিচয় করিয়ে দিলাম, এবার সাধু মহারাজের সাথেও পরিচয় করিয়ে দেবো। এখানে থাকেন আশ্রমে। আপনার নাম? আমার নাম শিবানন্দ ব্রহ্মচারী। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি এখানে না, আমি এই কপিলমুনি ভাই ছোটবেলা থেকে, আমার যে দাদু ছিলেন মাতামহ দাদু, ওই কপিল বাবা যখন ভান্ডারটিগুলিতে পৌঁছন নৌকো পথে, তখন গিয়ে গঙ্গা তীরে যখন উনি উঠলেন, তখন আমার দাদু মাতামহ দাদু এসে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়। ওখানে সাক্ষাৎ হওয়াতে উনি বললেন যে আমি তো এখন তোমাদের অতিথি, এখন এখানে থাকার কোনো ব্যবস্থা হবে? তখন বলছেন, আমার দাদু বললেন, আমার দাদুর নাম ছিল গৌরগোপাল বাবু বলে, গৌরগোপাল দে নাম ছিল, বাবু বলে উনি প্রসিদ্ধ খ্যাত ছিলেন, গৌরগোপাল বাবু। তা ওই ওখানে তখন বললেন যে হ্যাঁ নিশ্চয়ই থাকা হবে, আমার এক বন্ধু আছে, তার এখানে জমি আছে, তার বাড়ি হলো নবদ্বীপে, আমি কাল সকালে যাব, গিয়ে আপনার সব ব্যবস্থা আমি করে দেবো। গিয়ে তারপরে উনি গেলেন, পরের দিন সকালে গিয়ে বললেন যে তার নাম ছিল গোকুলচন্দ্র দে, তার নাম ছিল গোকুলচন্দ্র দে, আমার দাদুর যে বন্ধু ছিল তার নাম ছিল গোকুলচন্দ্র দে। তা গিয়ে তাকে বলাতে বললো হ্যাঁ হ্যাঁ ওখানে আমার 150 বিঘে জমি আছে, ওখানে তুই থাকতে দে না, তো বাঘের জ্বালায় ওখানে থাকা যাচ্ছে না, হ্যাঁ মানুষ থাকলে বাঘ বরণ ভয় পালিয়ে যাবে। এই তখন ওই কপিল বাবা ওইখানে একটা খড়ের চালা দিয়ে ঘর বেঁধে ওখানে থাকলেন। থাকার পরে কিছুদিন পরে তখন ওখানে বাঘ টাঘ যখন সরে গেল, ধীরে ধীরে লোক আগমন হতে লাগলো। তারপরে গিয়ে ওইখানটা কপিল বাবা থাকতে থাকতে তখন এই যে চর গোপালপুরে কিছু গৌমাতা ছিলেন, গৌমাতাদের ওখানে নিয়ে যাওয়া হলো, গিয়ে ভান্ডারটিগুলিতে ওখানে ধীরে 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 বিস্তার করে সব বহুত ভক্তজনরা মিলে ওখানকার মঠ মন্দির তৈরি করা হয়েছে। বাস এই পর্যন্ত। তারপরে কপিল বাবা আর বেশি দিন ছিলেন না, শরীর ওনার কিছুদিন পরেই চলে গেছিলেন। কোথায় দেহ ত্যাগ করেছিলেন? ওই ওখানেই ভান্ডারটিগুলিতে। হ্যাঁ ওখানে ওনার সমাধি আছে, ভান্ডারটিগুড়ি গোশালা সাংখ্যযোগ আশ্রম। হ্যাঁ ভান্ডারটিগুড়ি ওটার নাম হলো, আশ্রমটার নাম ভান্ডারটিগুড়ি কপিলকুটির সাংখ্যযোগ আশ্রম। হ্যাঁ এই আশ্রম আগে ছিল কালীগঞ্জের নিচে গঙ্গার তটে। ওখান থেকে গঙ্গা ভেঙে যখন এপারে চলে আসে, তখন উনি আবার এপারে এসে এখানে একটা আশ্রম তৈরি করা হয়েছিল। ঠিক আছে, উনি নিজেই করেছিলেন। তারপরে সে আশ্রমও কিছুদিন পরে আবার মা গঙ্গায় চলে যায়, হ্যাঁ আবার মা গঙ্গায় ওপারে চলে যায়। হ্যাঁ তারপরে এখানে পাড়া প্রতিবেশী যারা আছে এনাদের সহযোগিতায় এখানে আবার একটা আশ্রম তৈরি হয়েছে। হ্যাঁ যে আশ্রমে এখন এ ধরুন হচ্ছে 30 বছর হবে, 30 বছর। হ্যাঁ 30 বছর হলো আগে এখানে দুবারা এই আশ্রমটা। হ্যাঁ এই প্রতিবেশীরা, আমি এখানে 20 বছর কাটিয়ে গেছে। এবং ছোটবেলা থেকে আমি এখানে আসতাম এই আশ্রমে। হ্যাঁ কপিল বাবা যখন ভান্ডারটিগুড়িতে থাকতেন, যখন দেহ রাখার পরেও আমি এখানে এসেছি, উৎসবের সময় আসতাম, প্রতি বছরই আসতাম। এবং আমি আমাদের বাড়ি আমি থাকি। পুরনো যে ভক্ত তাদের নাতি নাতনি, তা ওদের ওখানেই আমি আসি। জায়গাটা বড় কুলবেড়িয়া। হ্যাঁ জায়গাটা হলো বড় কুলবেড়িয়া, কালীগঞ্জ বড় কুলবেড়িয়া। হ্যাঁ ওখানে ঠাকুরের এখনো বেশ কিছু পুরনো ভক্ত আছে তাদের। হ্যাঁ বারুইপাড়া, বড় কুলবেড়িয়া বারুইপাড়া, কালীগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামের অন্তর্গত, ওখানেই আছে সব, জেলা নদিয়া। ওখানে সব ওনার ভক্তরা আছে, আমি ওনাদের ওখানে আসি। ঠিক আছে, আমার বক্তব্য সমাপ্ত করছি। নমস্কার। এই আশ্রম সম্বন্ধে সম্পূর্ণ কাহিনী তো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনাদের ভোগের অর্থাৎ পরমান্ন যেখানে তৈরি হয় সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। Thank you.
চলছে ভোগ রান্না জায়গায় এরকম। এখানে যে এই জায়গাটা ভোগ রান্না হয় তাই তো? আর অন্য কোথাও হয় না তো? ছবি উঠে গেল না? এই ব্যাটারে টাকাই তুই না। এই আশ্রমের ঠিক পাশে গঙ্গা, মা গঙ্গা বয়ে গেছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। পাশ দিয়ে যে রাস্তাটি বেরোচ্ছে সেটি রাস্তার পাশ দিয়ে একদম গঙ্গার ঘাটে বাঁধানো রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। আর পিছনে বাগানটি, এখানে অন্ন ভোগ প্রসাদ বসে খাওয়ানো হয়। এটা হচ্ছে মা গঙ্গা, আর এখানে ধান চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন না, ধান লাগানো হয়েছে। আর এইদিকে আর একটি গ্রাম চলে গেছে, আর এখানটা হচ্ছে অন্ন ভোগ প্রসাদ এখানে খাওয়ানো হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এই গঙ্গাটি হচ্ছে ভাগীরথী গঙ্গা নামে পরিচিত। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় পাড় বাঁধানো হয়েছে, পাড় ভেঙে যাচ্ছে বলে। আর ঠিক পাশে হচ্ছে আশ্রমটা, এখানে আশ্রম আছে, কপিলেশ্বর মুনি আশ্রম। তিনি যাতে আশ্রমে বা এখানে যারা চাষ করে তাদের কোনো চাষের জমিতে যাতে ক্ষতি না হয়, সেই পাড়টা বাঁধানো হচ্ছে। আর এই সামনে বাঁধানো হচ্ছে, চলুন আপনাদের দেখে নিয়ে আসছি, চলুন যাওয়া যাক। আর এখানটা একটা পিলারে অলরেডি লেখা আছে, আমার এটা সম্বন্ধে জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। ঠিক গঙ্গার পাড়ে এই রাস্তাটি, ঢালাই রাস্তা চলে গেছে, এখানটা একটা গ্রাম রয়েছে, চলুন দেখানো যাক গঙ্গার পাড়টা। আশা করবো আপনাদের ভালো লাগবে। আমি এর আগে আশ্রমে অনেক কবার এসেছি, কিন্তু মেলার টাইমে বা এই অনুষ্ঠান টাইমে আমার আসা হয়নি। এবার ফার্স্ট আমি এখানে আসছি, আমি এখানে আসতে পেরেছি ফার্স্ট এখানে, তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। চলুন দেখানো যাক। আর এইখানটায় দেখুন একটা গঙ্গা স্নান করার জন্য সুন্দর করে সিঁড়ি করে দেওয়া হচ্ছে, কাজ চলছে অলরেডি। মিস্ত্রি দাদারা কাজ করছে। ওই পাড়টা সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটায় এরকম আপনারা ডোঙা রাখা হয়েছে, এখানে লোকাল লোকরা মাছ ধরতে যায়, মা গঙ্গার বুকে মাছ ধরে বেড়ায়। এই গঙ্গাতে এই জায়গাটা একটু সরু অবস্থায় রয়েছে, এটা চওড়া নেই অতটা, আর চওড়া রয়েছে ওই জায়গাটা, এই যে এই জায়গাটা একটু চওড়া রয়েছে।
আর এখানকার স্থানীয়রা দেখুন গম চাষ করেছে, কত সুন্দর লাগছে গমের ক্ষেতটা। সত্যি খুবই মতো লাগছে জায়গাটা। কপিলমুনি আশ্রমে এবার আমার দ্বিতীয়বার আসা হচ্ছে। এখানে আমার মেন আসার কারণ হচ্ছে এখানকার হোম যজ্ঞ, যেটা 1.5 থেকে 2 কুইন্টাল বলে এরা। তা আমার আন্দাজ মনে হচ্ছে 1.5 কুইন্টাল মতো চন্দন কাঠ ও ঘি দিয়ে এখানকার হোম যজ্ঞটা হয়। তা আপনাদের কাছে তুলে ধরার জন্য মেনলি আমার এটা আসা। আপনারা আসুন। প্রতিবার এটা সরস্বতী পূজার পরের দিন, অর্থাৎ মকর সংক্রান্তির দিন। সরস্বতী পুজো যেদিন হয় তার ঠিক পরের দিন, যেটা শীতলা ষষ্ঠী, তার পরের দিন হচ্ছে মকর সংক্রান্তির দিন পরে, সেদিন আপনারা আসুন। আশা করি ভালো লাগবে, অবশ্যই আসবেন। আর এখানটা ঠিক পাশে দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গা ঘাট বাঁধানো রয়েছে। দেখুন আপনারা যতটা পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি। কেননা মা গঙ্গা একদিক গড়ে আর একদিক ভাঙে, ওই দিকটা গড়ছে আর এই দিক ভাঙছে, সেই কারণে এই পাটটি বাঁধানো। চলুন এবার ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। অল্প অল্প নেওয়া, অল্প অল্প নেওয়া। কপিলেশ্বর মুনি জয়। তোর পর্যন্ত আসবি না, তোর পর্যন্ত আসবি না। কথা বলতে ভয় লাগছে আমার। এনাদের সাথে আলাপ করে আমার খুব ভালো লাগলো। এরা এখানে, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। আমি গত 1 জানুয়ারিতে আমি এসেছিলাম, ওনার এক সাধু বাবার সাথে কথা বলেছি। এনার সাথে মানে কথা বলে খুবই ভালো লাগলো। তাই জন্য আমি যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যতটা মানে অনেক জনা আছে মিথ্যে প্রচার করে বা অন্য কিছু গল্প বানিয়ে দেয়, এনারা সেটা না, এটা অরিজিনাল গল্প, আপনাদের যেটা সত্যি ঘটনা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু যদি আপনার হেল্পফুল হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে জায়গাটি কেমন লাগলো। আর অবশ্যই এই আশ্রমে আসবেন এই সরস্বতী পুজোর ঠিক পরের দিনই, হ্যাঁ, মকর সপ্তমীর দিনকে এই উৎসবটি হয়। আপনারা আসুন, 3 দিন ধরে এই অনুষ্ঠানটা চলে। আপনারা আসবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আসলে এক মনে অন্যরকম অনুভূতি পাবেন। হ্যাঁ, ধন্যবাদ।